মানুষের কাছে তার জন্মভূমি বা তার গ্রাম বড়ই প্রিয় ও আদর্শ। আমাদের কাছে গ্রাম সবচেয়ে প্রিয় ও পবিত্র, যেখানে আমরা জন্মেছি। এর ছায়া ঘেরা মায়াময় কোলে আমরা অনেক চঞ্চল জীবন কাটিয়েছি। এখানকার নদীর জল আমাদের তৃষ্ণা দূর করে, এখানকার ক্ষেতের ফসল আমাদের ক্ষুধা দূর করে, নানান পাখির গান শুনে আমাদের ঘুম ভাঙে। তাই তো আমরা এই গ্রাম বাংলাকে এত ভালোবাসি। তাই রবীন্দ্রনাথ ঠাকুর লিখে গেছিলেন, অবারিত মাঠ গগন ললাট, চুমে তব পদধূলি, ছায়া সুনিবিড় শান্তনীর ছোট ছোট গ্রামগুলি। আসুন আজ আপনাদের এমনই এক গ্রামের সঙ্গে পরিচয় করিয়ে দিই, যার নাম কর্ণসুবর্ণ। ইতিহাসের পাতায় যা রাজা শশাঙ্কের রাজধানী ছিল একসময়। আজ সেটি কেমন, চলুন ঘুরে আসি। তাহলে শুরু করা যাক প্রথম থেকে। এখন আমি দাঁড়িয়ে আছি বহরমপুর শহরের গির্জার মোড়ে। এখান থেকে অটো ধরে গঙ্গা নদীর উপর ব্রিজ পেরিয়ে যাব খাগড়াঘাট স্টেশন। সেখান থেকে আবার ট্রেন ধরতে হবে কর্ণসুবর্ণ যাওয়ার জন্য। কত পরিবর্তন খাগড়া স্টেশনে। একটা সময় ছিল যখন এই খাগড়া স্টেশনে রাতের বেলায় মানুষ আসলে ভয় পেত। এই দেখুন কত পরিবর্তন এখন। খাগড়াঘাট থেকে কর্ণসুবর্ণে যাওয়ার ট্রেন ভাড়া 10 টাকা। কাটোয়াগামী সব লোকাল ট্রেনই কর্ণসুবর্ণ দাঁড়ায়। আমিও 10 টাকা টিকিট কেটে প্ল্যাটফর্মে চলে এলাম। কত পরিবর্তন এখন এই স্টেশনের। কাটোয়া রামপুরহাট লোকাল ট্রেনই এটা। যারা তারাপীঠ যাবে তারা এই ট্রেনে যেতে পারবেন। আর আমার ট্রেন দেবে 2 নম্বর প্ল্যাটফর্মে। ছেড়ে বেরিয়ে গেল তারাপীঠ যাওয়ার ট্রেন। 3 নম্বর প্ল্যাটফর্মে ভুল করে চলে এসেছিলাম। আবার এলাম 2 নম্বর প্ল্যাটফর্মে। আর ওই যে হাওড়া বালুরঘাট এক্সপ্রেস আসছে। যদিও এই ট্রেন এখানে দাঁড়ায় না। আর আমার কর্ণসুবর্ণে যাওয়ার ট্রেন এখানেই আসবে, যেটা রামপুরহাট থেকে আসবে কাটোয়া যাওয়ার জন্য। কখনো তারাপীঠ গেলে ডাইরেক্ট এই ট্রেনেই যাবো একবার। ট্রেন জার্নি আমার সত্যি ভীষণ ভালো লাগে। এই যে আমার ট্রেন এসে গেছে এখন। এটাই রামপুরহাট থেকে আসছে, যাবে কাটোয়া। একদম রাইট টাইমে ছেড়ে দিল আমার ট্রেন। মাঝে তো একটা স্টেশন জীবন্তী হয়, তারপরেই কর্ণসুবর্ণ। ট্রেন ফাঁকাই রয়েছে, সিটও সব খালি। কিন্তু বাইরের এই প্রাকৃতিক দৃশ্য ক্যামেরাবন্দি করার জন্য দরজার সামনেই দাঁড়িয়ে থাকলাম। সিটে আর বসে লাভ নেই। আজ এই পথ চলতে চলতে আপনাদের সঙ্গে কিছু কথা শেয়ার করতে চাই। 1 বছর আগে আমি এই ট্রাভেল চ্যানেলটি শুরু করেছিলাম। বেড়ানোর নেশা যে কখন পেশায় পরিণত হয়ে গিয়েছে নিজেও ভাবতে পারিনি। কত ভুল ত্রুটিও হয়েছে, তবু আপনাদের আশীর্বাদে আজ আমার চ্যানেলটি মনিটাইজ হয়েছে। চেষ্টা করব আগামী দিনে আরও সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার। রিসেন্টলি একটি প্রাইভেট কোম্পানিতে জবে ঢুকেছি। ছুটি সেরকম পাই না, তবু তার মধ্যেই চেষ্টা করি। আজ আমি একাই বেরিয়েছি। আগামী দিনে চেষ্টা করব যদি একটু বেশি ছুটি পাই তাহলে একটু দূরে কোথাও যাওয়ার। আপনারা এভাবেই আমাদের পাশে থাকবেন। আর ওই দেখুন
বলতে বলতে চলে এলো বহরমপুর বাইপাস ব্রিজ। এটার জন্য যানজট কিন্তু এখন অনেক কমে গিয়েছে। প্রথম স্টপেজ জীবন্তী হল্ট, আর এরপরেই হচ্ছে কর্ণসুবর্ণ। আপনারা যারা কলকাতার দিক থেকে আসতে চান তারা হাওড়া বা শিয়ালদা স্টেশন থেকে আজিমগঞ্জগামী লোকাল ট্রেনে কর্ণসুবর্ণ আসতে হবে। কোনো এক্সপ্রেস ট্রেন কিন্তু কর্ণসুবর্ণ স্টেশনে দাঁড়ায় না। আপনাদের ভাড়া পড়বে কম বেশি 40 টাকা মতো। আপনারা একদিনে ঘুরে আবার ফিরে যেতে পারেন। যাই হোক, এখানে ট্রেন এখন 2 মিনিট মতো দাঁড়াবে। আর সত্যি বলতে কি, এই রুটে প্যাসেঞ্জার সেরকম হয় না, ট্রেন ফাঁকাই থাকে। জীবন্তী স্টেশন ছেড়ে যাওয়ার পর আবার শুরু হলো মনোরম প্রাকৃতিক সৌন্দর্যের লীলা বৈচিত্র্যে ভরপুর এই দৃশ্য। যত দূর চোখ যায় মাঠ ভরা ধান আর শস্য ক্ষেত, আর এর উপর দিয়ে যখন বাতাস বয়ে যায় তখন তার দৃশ্য হয় আরো সুন্দর। গরমের দাবদাহ থেকে এখন অনেকটা স্বস্তি। আকাশে এখন কালো মেঘ, কখন যে বৃষ্টি নামবে তার ঠিক নাই। আর আমরা তো চাই বৃষ্টি হোক, পৃথিবী হোক আরো সবুজময়। ট্রেন ঢুকছে এখন কর্ণসুবর্ণ স্টেশনে। আমার এই যাত্রাপথের সময় লাগলো 15 মিনিটের মতো। কর্ণসুবর্ণ সব স্টেশনের মতো এই স্টেশনে এখন অনেক উন্নত হয়েছে। চলুন বাইরে যাই এবার। স্টেশনের বাইরের পরিবেশটাও এখন আরো সুন্দর, যদিও কোনো খাবার দাবারের কোনো দোকান নেই এখানে। আর এখান থেকে একটা টোটো করে চললাম রাজবাড়ির দিকে। টোটো ভাড়া মাথা পিছু 15 টাকা। যাবো প্রথমে রাজা শশাঙ্কের সেই ভগ্নপ্রায় স্থাপত্য দেখতে। এইগুলো সেই গেট, এখন তো সম্পূর্ণ দেশে পাঁচিল দিয়ে ঘিরে দিয়েছে টোটাল জায়গাটা। চলুন তাহলে ভেতরে যাওয়া যাক, দেখা যাক কি আছে। কর্ণসুবর্ণ যা ছিল বাংলার প্রথম স্বাধীন শাসক শশাঙ্কের রাজধানী। 7ম শতকের চৈনিক পর্যটক হিউয়েনসাংও এখানে একবার আসিয়াছিলেন, এবং তিনি আমাদের কর্ণসুবর্ণের একটি স্পষ্ট বর্ণনাও দিয়েছিলেন। তার মতে এই স্থানটি ছিল বেশ জনবহুল, আর এখানকার মানুষজনও ছিলেন বেশ ধনী। এখানে নিয়মিত চাষবাসই হতো, আর ছিল ফুল ফলের প্রাচুর্যতা। এখানকার আবহাওয়া ছিল নাতিশীতোষ্ণ। ধ্বংসস্তূপ খননে আনুমানিক 7ম শতকের বৌদ্ধবিহারের ভিত্তিচিহ্ন এখানে পাওয়া গিয়েছে। লোকমুখে বলা হয় পৌরাণিক রাজা মহাভারতে বর্ণিত অঙ্গরাজ কর্ণের রাজধানী ছিল নাকি এই কর্ণসুবর্ণ। তবে তা কতটা সত্যি সেটা আমার জানা নেই। কর্ণসুবর্ণের লিপিতাত্ত্বিক প্রমাণ মেলে কামরূপের শাসক ভাস্কর বর্মণের দানপত্র থেকে। স্বল্প সময়ের জন্য গৌড়ের রাজা শশাঙ্কের এই রাজধানী ভাস্কর বর্মণের হাতে চলে গিয়েছিল। কর্ণসুবর্ণেই ছিল বিশাল ও বিখ্যাত মহাবিহার। বৌদ্ধগণরা এখানকার মঠে নাকি বসবাস করতেন। বৌদ্ধ মঠ ছাড়াও এখানে নাকি আরও 50টি দেব মন্দিরে ছিল। বর্তমানে যে ঢিবিগুলো দেখছেন সেগুলো সব খনন কার্য এখনও সম্ভব হয়নি, তবে সম্পূর্ণ জায়গাটি প্রাচীর আর লোহার রডের গ্রিল দিয়ে ঘেরা রয়েছে। আগামী দিনে হয়তো আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া আরও কাজ শুরু করবেন। আকাশে এখন কালো মেঘ করেছে, মাঝে মাঝে বিদ্যুৎও চমকাচ্ছে। চলুন এবার আপনাদের গ্রামটি ঘুরিয়ে দেখায়, যেটার জন্য আরও আশা এখানে। গ্রামের পথে চলতে চলতে আরণ্যক গল্পের রাজা দগ্রুপন্নার কথা মনে পড়ে গেল। তিনি তখন ছাগল চড়াচ্ছিলেন ঘরের পাশে বসে। সবুজে শ্যামলে ভরা
আমাদের দেশের বেশিরভাগ স্থান জুড়েই রয়েছে এই গ্রাম। তার মধ্যে এই কর্ণসুবর্ণ একটি। গ্রামের সবুজ প্রকৃতি যে কোনো মানুষেরই হৃদয় ও শান্তিতে ভরিয়ে দেয়। গ্রামের শান্ত পরিবেশ মানুষের সকল ক্লান্তি দূর করে। এই গ্রামটি ছবির মতো সুন্দর। আম, জাম, কাঁঠাল, লিচু, নারকেল, সুপারি, নানান জাতের গাছপালায় সুসজ্জিত। মূলত চাষবাস ও পশুপালন প্রতিটি ঘরেই দেখতে পাওয়া যায়। এখানকার ঝোপঝাড়, লতাপাতার নিবিড় ঘনিষ্ঠতা সবার মন কেড়ে নেয়। পাখপাখালির কলপুজোরে সবসময় মুখর হয়ে থাকে এই গ্রামখানি। দিগন্ত বিস্তৃত ফসলের মাঠ, ধান কাউনের হাতছানি, নিঝুম দুপুরের বটতলার ছায়া উদাস করে আমাদের মনোপ্রাণ। গ্রামের পথ ধরে আবার আমি পথ চলতে শুরু করলাম। পথে যেতে যেতে চোখে পড়ল এক মহিলা গ্রামের মেঠো পথ ধরে অনেক ছাগল নিয়ে বাড়ি ফিরছেন। আর ওই যে দূরে দেখা যায় কিছু ছাগল আবার জমির মধ্যে নতুন ঘাসের খোঁজে। কেউ কেউ আবার পড়ে থাকা শুকনো পাতাও খেতে শুরু করেছে। সামনে এগোতে এক বয়স্ক মানুষের সঙ্গে দেখা হয়ে গেল, যিনি ধানের গোলা বানাতে ব্যস্ত তখন। আর ওই যে পাশে চলছে মাটির তৈরি বাসন, পুজো এবং ভাঁড় বানানোর কাজ। হঠাৎ আকাশ আরো কালো হয়ে এলো। বৃষ্টি যদিও এখনো শুরুই হয়নি, তবে মেঘ ভীষণ ডাকছে। আমিও নিজের মাথা গোঁজার জন্য একটা আস্তানা খুঁজতে লাগলাম। গ্রামের মানুষজন তখন সবাই নিজের বাড়িতে জিনিসপত্র গোটাতে ব্যস্ত। আরেক রাখাল রাজা তখন তার গরু নিয়ে বাড়ি ফিরছে দেখলাম। এখন বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে শুরু করেছে। আমিও এক চিলেকোঠার বাড়ির বারান্দায় দাঁড়িয়েই পড়েছি। বৃষ্টি কখন কমবে তা জানি না। বেশ ভালোই লাগছিল এই বৃষ্টি। ওয়েদারটাও বেশ ঠান্ডা হয়ে যাচ্ছিল। ভাবছিলাম নিজেও বৃষ্টিতে একবার ভিজে নিই, কিন্তু ক্যামেরা, মোবাইল সবই নষ্ট হয়ে যাওয়ার ভয় ছিল। আবার ফিরতেও হবে বাড়ি, তাই না? বৃষ্টিতে প্রকৃতি যে আরও সুন্দর হয়ে ওঠে তা আমরা সকলেই জানি। গাছপালাগুলো আমাদের মতো অপেক্ষা করে থাকে এক বিন্দু বৃষ্টির অপেক্ষায়। প্রায় 1 ঘন্টা বৃষ্টি হওয়ার পর বৃষ্টি থামলো। আমিও আবার বেরিয়ে পড়লাম গ্রামের বাকি অংশ ঘুরতে। এখানে ছোটখাটো বিল, জলাশয় অনেক পরিমাণে রয়েছে, আর তাতে খেলে বেড়াচ্ছে বাড়ির পোষা হাঁসগুলি। এই গ্রামে যেমন ধান, গম, ডাল শস্য চাষ হয়, তেমন বাড়িতে বাড়ির সবজির চাষও হয় নিজেদের খাওয়ার জন্য। বেশি পরিমাণে হলে হয়তো তা বাজারেও পাঠানো হয়। অসময়ে টমেটোও হাতে দেখলাম কিছু জায়গায়। এখানকার মানুষজন খুবই ভালো। একজনের বাড়ির মস্ত উঠান, আর তাতে দেশি মুরগি, কড়কনাথ মুরগিও দেখতে পেলাম। কোনো মুরগি আবার তার ডিমে তা দিতেও ব্যস্ত। এখানকার সব বাড়িতেই মোটামুটি রয়েছে কিছু কিছু ফুলের গাছ। জবা ফুল ছাড়া বাকি ওগুলো কি ফুল সে নাম আমারও জানা নেই, তবে দেখতে ভারী সুন্দর। আর কিছু কিছু ফুল দেখলাম যা নিজে থেকেই জঙ্গলে ফুটে রয়েছে। এই গ্রামে রয়েছে শাল, শিমুল, বটের প্রকাণ্ড গাছপালা, আর সেখানে দেখা পেলাম বেশ কিছু হনুমানের। অনেক বেলা হয়ে গেল, এখন আবার ফিরতে হবে, আবার স্টেশন যেতে হবে। ট্রেনের টাইমও হয়ে আসছে। চলুন। চলে এলাম আবার কর্ণসুবর্ণ স্টেশনে। আর ওই যে আমার আসছে কাটোয়া আজিমগঞ্জ প্যাসেঞ্জার ট্রেন। আপনাদের কিছু ইনফরমেশন দিয়ে রাখি। এই কর্ণসুবর্ণে কোনো হোটেল বা হোমস্টে নাই থাকার জন্য। সেরকম কোনো খাওয়ার দোকানও পাত্র চোখে পড়ল না।
আসলে টুরিস্ট আসে না এখানে সেরকম। আপনারা যদি মুর্শিদাবাদ ট্যুর করতে আসেন তাহলে পথে এই জায়গাটি ঘুরে আসতে পারেন, থাকতে পারেন নিকটবর্তী বহরমপুর শহরে। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন। আমিও আবার নেমে যাব খাগড়াঘাট স্টেশনে, একইভাবে সেখান থেকে যাব বাড়ি। তাহলে আজ আসি, দেখা হবে আবার নতুন কোনো পর্বে।